একজন বলছে 10 নাম্বারটাতে প্রবলেম। 10 নাম্বারটা কি গত ক্লাসে করানো হয়েছিল নাকি আপনারা পারছেন? ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু টেন ইনভার্স এক্স ডিএক্স। তো এটা অ্যালজেব্রিক, এটা ইনভার্স। বলো এই দুইটার ভিতরে কে আগে? এল আই, আই আগে, তার মানে এটা ইউ, এটা ভি। তো আমরা সূত্র পড়ছি ফার্স্টে, কি সূত্রটা পড়ছিলাম মনে আছে? ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তাহলে দেখো এটা কত আসে। ফার্স্টে কাকে স্থির রাখবো? ইউকে স্থির রাখবো। ইউ স্থির, ট্যান ইনভার্স এক্স, ইউ স্থির, ভিকে ইন্টিগ্রেশন করব। ভিকে ইন্টিগ্রেশন করলে কি দাঁড়ায়? এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ইউ বলতে ট্যান ইনভার্স এক্স, ভি বলতে এক্স ডিএক্স, টোটালটাকে আবার ইন্টিগ্রেশন। দেন এটা কত দাঁড়াইতেছে? জাস্ট সূত্র বসাই দিবা। সূত্রটা বসাইছি, এখন জাস্ট ওই যে ইন্টিগ্রেশনের সূত্র আর ডিফারেন্সিয়েশনের সূত্র। এটা ট্যান ইনভার্স এক্স যা আছে তাই, এটা একটা মান, তাই এটাকে একটা ব্রেকেট আটকে দিলাম, ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটার ফর্মুলা আছে সরাসরি। ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, তার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার বাই কত 2 মাইনাস ইন্টিগ্রেশন বাই ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা হয়েছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটার ইন্টিগ্রেশন বলছি এখানে যেটা আসে সেটাই, এক্স স্কোয়ার বাই কত 2 ডিএক্স। এটাকে সামনে নিয়ে আসি, এক্স স্কোয়ার বাই কত 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস, ভাইয়া হাফটা বাইরে নিয়ে আসতেছি, ইন্টিগ্রেশন উপরে থাকতেছে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ভাইয়া উপরে নিচে পাওয়ার কি হয়ে গেছে বলো তো? সেম এসে পড়ছে। তো আমরা বলছিলাম মনে হয় একটা নিয়ম পড়াইছিলাম যে উপরে নিচে যদি পাওয়ারটা সেম এসে পড়ে, নিচেটা সেটা সিম্পলি উপরে আগে উঠাইতে বলছি। এই দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ছিল, এটাকে আমরা সিম্পলি কোথায় উঠে ফেললাম? উপরে উঠে ফেললাম। এখন কোনো কিছু কি বেশি লেখা হয়েছে? কোনটা বেশি লেখা হয়েছে? 1 +1 না -1? লেখা হয়েছে বেশি +1। এটা ভ্যানিশ করার জন্য আমার একটা দরকার -1। এরপর কত? ডিএক্স। এখন দেখো এক্স স্কোয়ার বাই কত 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ যা আছে তাই, ইন্টিগ্রেশন এই দুইটা সেপারেট হয়ে যাবে। সেপারেট হয়ে গেলে থাকে তোমার 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে আসবে 1 প্লাস এক্স স্কোয়ার, মাঝখানে আছে মাইনাস, এটাও আলাদা হয়ে যাবে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই টোটালটা ডিএক্স। দেখো তো ভিডিওটার এতটুকু আসে কিনা। টাকার লেখার দরকার নেই পাশে। আচ্ছা দেখো তাহলে কি করা যায়। এটা ভ্যানিশ, যদি ভ্যানিশ হয় তাহলে এই পাশে থাকতেছে তোমার এক্স স্কোয়ার বাই কত 2 ইন্টু কত ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ, ইন্টিগ্রেশনের ভিতরে একবার 1 থাকতেছে মাইনাস এটা থাকতেছে, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ওভারঅল ডিএক্স। এখন জাস্ট এটার সাথে আলাদা চলে যাবে, এক্স স্কোয়ার বাই কত 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস এটার সাথে গুণ করো, তার মানে মাইনাস হাফ ইন্টিগ্রেশন 1 ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝি? এখন দেখো ইন্টিগ্রেশন সাইন দুইটাতে আছে, ওই দুইটা রিমুভ করতে হবে এনিহাও। দেখো তাহলে ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ যা আছে তাই, ওর ফর্মুলা ভাইয়া এক্স প্লাস হাফ, ভাইয়া ওর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার ফর্মুলা কত ভাইয়া? তার ফর্মুলা অবশ্যই ট্যান ইনভার্স এক্স, এটাই আমাদের প্লাস সি মাইনাসে মাইনাসে হাফ দিয়ে গুণ করছো,
করছি? আর কারো প্রবলেম? 10 নাম্বার 1 থেকে 15-এর ভিতরে বলছি, কারো প্রবলেম আছে কি না? একজন বলছে 10 নাম্বার, তার মানে কারো আর প্রবলেম নাই। 1 থেকে 10 পর্যন্ত যদি 15 পর্যন্ত ম্যাথ আসে পরীক্ষায় তাহলে পারবো, তাই তো? আচ্ছা, এখন দেখো 16 থেকে 22, 16 থেকে 22 আছে কারো? 18 ব্যতীত আর কারো আছে? 18 আগে আর কারো আছে প্রবলেম? না থাকা মানে বাসায় ম্যাথ করি না, মজাটা বুঝাবো, আবার পরীক্ষাটা নেই, এরপরে দেখো। এগুলো তো মাইরি দেয় নিকা। প্রথম পরীক্ষা বিধায় তেমন কিছু বললাম না। 14। আচ্ছা, একজনে সিকোয়েন্সলি বলছে 18 আগে 14 পড়তেছে, তাই আমি আগে 14 দেখাই দিতেছি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x 1 প্লাস x ln x dx 14 নাম্বার। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে আমরা বলছি এটা তো গুণ আকারে আছে, তো অনেক বড় গুণ, এটা একটা ইউ ধরলে এটা একটা ভি ধরলে অনেক বড় থাকে, তাই এটাকে আগে একটু সিম্পল মানে ক্যালকুলেশন করে ছোট করে নিই। তো ক্যালকুলেশন করে ছোট কিভাবে করতে পারি একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন, এটা একবার ওর সাথে গুণ হবে, তো এটা যদি ওর সাথে গুণ করো তাহলে দাঁড়াইতেছে তোমার e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই কত? x প্লাস e টু দি পাওয়ার x যদি এটার সাথে গুণ করো তাহলে দেখো e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইন্টু x ln x টোটাল dx। খেয়াল করো ax x কাটা, তাহলে এখানে থাকতেছে ইন্টিগ্রেশন অফ, এখানে একটা e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস e টু দি পাওয়ার x ইন্টু ln x dx। এখন এটাকে সেপারেট করে দিব, তো সেপারেট করে দিলে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x বাই x dx প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু ln x dx। এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি না থাকে এখন তুমি খেয়াল করো, এটা তো ভাগ, প্রথম অংশটা কিসের বলো তো? ভাগের। যেহেতু প্রথম অংশটা ভাগ, তো তোমাকে তো আমরা পড়ছি ইউবি, তো ভাগটাকে আমরা চাইলে কিসে নিতে পারি বলো? গুণে নিতে পারি। এই যে 1/xটাকে আমরা চাইলে মনে হয় x ইনভার্স লিখে ফেলতে পারি, তাই না? ইনটু এটা কত বলো? e টু দি পাওয়ার x dx, তার মানে দেখো গুণ আকারে আসছে, প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু ln x dx। এখন নিশ্চয়ই তোমরা এইটুকু আসার পর তোমরা দুইটা জায়গায় কোন ফর্মুলাটাই প্রয়োগ করো? এখানেও আমরা একটা ইউবি ফর্মুলা প্রয়োগ করি, এখানে একটা ইউবি ফর্মুলা প্রয়োগ করি, এবং তুমি যদি একটু তাকাও এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে e টু দি পাওয়ার এক্সটা। এবং তুমি যদি দেখো e টু দি পাওয়ার x আর ln x, ওকে কোনোভাবে ক্যালকুলেশন করে এটা আনা যায় কি না? যদি মনে মনে কল্পনা করো বা e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন বলো ডিফারেন্সিয়েশন বলো দুইটাই সেম, আর ln x এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1/x, তাই না? তার মানে এখানে কিন্তু 1/xটা ছিল, তার মানে এখানে 1/xটা আসার একটা পসিবল আছে, অর্থাৎ এটাকে ভাঙাইলে এটার আসার একটা টেন্ডেন্সি আছে। তাই আমরা এই দুইটার ভিতরে গত ক্লাসে একটা নিয়ম পড়াইছিলাম যে একটাকে স্থির রাখতে হয়, একটাকে স্থির রাখলে আমাদের ইন্টিগ্রেশনটা কাটাকাটি হয়ে যাওয়ার একটা অপশন আসে। তো তুমি যদি একটু দেখো যে এখানে ইউকে আগে ভিকে আগে এটা কল্পনা করো, তারপরে না এটা করো, অথবা আগে এটা কল্পনা করো পরে এটা করো, তাহলেই ধরতে পারবা। যেমন আমি বলতেছি এখানে ইউকে ভিকে, এখানে তুমি যদি একটু তাকাও e টু দি পাওয়ার x এটা তোমার এক্সপোনেন্ট, আর এটা তোমার হয়েছে লন, এটা ই, এটা কি এক্সপোনেন্ট, লন লগারিদম, তার মানে এটা তোমার কি হবে ইউ, এটা তোমার কি হবে ভি। ঠিক আছে, এখন এই দুইটার ভিতরে একটু খেয়াল করবা, কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, তো খেয়াল করে ফেললাম। বলো তো ইউকে জানি কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করা লাগে। সূত্রটার ভিতরে দেখো তুমি ইউকে কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করা লাগে, এই যে ইউকে ডিফারেন্সিয়েশন। আর ভিকে কি করা লাগে? ইন্টিগ্রেশন করা লাগে। তো ভিকে এটা, তো বলো তো ওকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সে আসবে, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে? এবং দেখো ওখানে আছে নাকি নাই, এই দেখো 1/x আছে, আছে না?
যেহেতু আছে ভাইয়া, তার মানে আমরা এটাকে করলে এটা পাওয়া যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, এটাকে করলে এটাকে পাওয়া যাওয়ার একটা কি আছে, টেন্ডেন্সি আছে। তাই আমরা এটাকে কি করব, ভাঙাই ফেলব। তো ভাঙানোর জন্য আমরা প্রথমটাকে কি করতেছি, স্থির রাখতেছি। ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস, বলো তো এটা একটা ইউভি ফর্মুলা, আমরা সূত্রটা বসাই দিতেছি। ইউভি ফর্মুলার ভিতরে ফার্স্টে ইউকে স্থির রাখতে হয়, অর্থাৎ লন এক্স, এরপরে ইন্টিগ্রেশন করতে হয় ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে, এরপরে একটা সূত্র অনুযায়ী আসে মাইনাস, এরপরে কী করতে হয় বলো তো, ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর টোটালটা আবার কত, ডিএক্স। বুঝতে পারছি কি? কারো কোনো প্রবলেম আছে এতটুকুর ভিতরে? না। এখন খেয়াল করো, প্রথমটাকে তো স্থির রাখছি, তুমি চাইলে ভাইয়া এটাকেও যদি স্থির রাখো, এই পরেরটাকে যদি ক্যালকুলেশন করো, খেয়াল করো এক্স ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যায় বলো তো, পাওয়ার কিন্তু বেড়ে যাবে। মাইনাস থাকলে পাওয়ার বেড়ে যায়, মাইনাস থাকলে দেখবা ডিফারেন্সিয়েশনের পাওয়ারটা বেড়ে যায়, আর যদি কি থাকে প্লাস থাকে তাহলে ডিফারেন্সিয়েশনও কমে যায়। তার মানে এখানে এক্স এর পাওয়ার অলওয়েজ বাড়তেই থাকবে। তো এখানে তো কোনো এক্স জাতীয় রাশি নাই, তাই এই দুইটার ভিতরে এই জায়গাটায় তোমরা প্যাঁচটা লাগাও, কাকে স্থির রাখবো, কাকে ইন্টিগ্রেশনের সূত্র বসাবো, কাকে স্থির। দুইটাকে করলে তুমি একটা লাইন করার পরে তুমি বুঝতে পারবা যে এটাও কন্টিনিউয়াসলি বাড়তেছে, এটাও ভাঙায় ভাঙায় এর আগেরটা আসতেছে। মানে যখন তুমি এটা একটা লাইন করবা দেখবে এটা আসতেছে, আর এটা যখন করে ফেলবে এটা তো একটা লাইন বেড়ে গেল, অর্থাৎ এটা আপডেট হবে। এটা মানে ধরতে গেলে কি এটার একটা পিছানো লাইন হয়েছে, এটা মানে এটার একটা পিছানো লাইন, এটা তার মানে নিশ্চয়ই এটাকে যদি আগাই দিই তার মানে এই লাইনটা পেয়ে যাবো। এই জন্য আমরা এটাকে স্থির রাখতেছি, এটাকে কী করতেছি, ইন্টিগ্রেশন করতেছি। এই জিনিসটা আগে ধরতে হবে। এটা ধরার জন্যই তোমাকে জাস্ট আগে কাকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, কাকে ইন্টিগ্রেশন করলে কী হয়, মানে আগে ইউ আর বিটাকে কী করা, আইডেন্টিফাই করা। এই দুইটার ভিতরে বলো তো ইউকে ভিকে, সবসময় কিন্তু এটা কি ভি, কারণ এক্সপোনেন্ট না, এক্সপোনেন্ট সবার শেষে, এটা সবসময় কি ভি। তো ভিকে ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি মানে ই টু দি পাওয়ার এক্স আসবে, আর এটাকে ডিফারেন্সিয়েশন করা লাগে। তো বলো এক্স ইনভার্সকে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়ায়, ডিডি এক্স অফ এক্স ইনভার্স, ওকে ডিফারেন্সিয়েশন করলে কি দাঁড়াবে ভাই? আমরা বলছিলাম যে পাওয়ারটা সামনে আসবে, এরপরে পাওয়ার এক কমে যাবে, কমে যাবে মাইনাস হয়ে যাবে। তো দেখো এটার অ্যান্সার আসে -1/x², তাই না? দেখো তো এটাকে ভাঙায় কি এটা পাইতেছি আমরা, পাবো? হ্যাঁ, কারণ এখানে তো 1/x² আসতেছে ডিফারেন্সিয়েশন করার পর, এখানে কি ডিফারেন্সিয়েশনে 1/x² আছে, এই জন্য কাকে স্থির রাখবো এটা তুমি বুঝতেই পারবা। যেমন দেখো ওকে করলে এটা আমরা পাইতেছি কীভাবে, একটু খেয়াল করো। এটা তো যা আছে তাই, ইন্টিগ্রেশন এক্স ইনভার্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা দেখো প্লাস যা আছে তাই ভাইয়া, লন এক্সের যা আছে তাই, কারণ এটার তো কোনো ইন্টিগ্রেশন করতেছি না, ইন্টু আর ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস। খেয়াল করো এখানে কি থাকে ভাইয়া, ফার্স্টে লন এক্সকে কী করতে হবে, ডিফারেন্সিয়েশন। লন এক্সের ডিফারেন্সিয়েশন কি, ইন্টিগ্রেশন সাইন তো আসেই 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এবং তুমি যদি একটু তাকাও এটা মনে অলরেডি আইসা পড়ছে, দেখো। অর্থাৎ আমরা এটাকে ইন্টিগ্রেশন অফ এক্স ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস লন এক্স, ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স মাইনাস এটাকে ইন্টিগ্রেশন এক্স ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা আর এটা পরস্পর কি ক্যান্সেলড আউট, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, আর ইন্টিগ্রেশন সাইন উঠে গেছে প্লাস সি। 18 দেখো 18 নাম্বারটা কি বলছে, নাম্বারটা বলে দিছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 5x ইন্টু 5 ইন্টু লন এক্স প্লাস 1/x ডিএক্স। দেখো এটাও আগের মতো অনেক বড় একটা লাইন, তাই না? তাই আমরা এটাকে কী করার চেষ্টা করব, ফার্স্টে ভাঙায় ফেলার চেষ্টা করব, ছোট করার চেষ্টা করব।
এখানে দেখো ওর সাথে ওর গুণ আছে, কিন্তু এটা যদি একটা রাশি হয় এখানে তো অনেকগুলো এসে পড়ছে টার্ম, অর্থাৎ এটা যদি আমরা ইউ ধরি বা এটা যদি বি ধরি অনেকগুলো এখানের ভিতরে অনেকগুলো থেকে যেতেছে, তাই আগে আমরা এটার সাথে এটার গুণটা করে দিতেছি। দেখো গুণটা করে দিলে ছোট হয় মনে হয়, ইন্টিগ্রেশন ওর সাথে যদি ওর গুণ করো 5টা আগে লিখতেছি, এরপরে e⁵x ইন্টু একটা ln x প্লাস আবার এটার সাথে এটার গুণ করলে তোমার দাঁড়াইতেছে একটা 1/x ইন্টু একটা e⁵x এবং টোটালটা dx। এবং খেয়াল করো ওটার কোনো কাজ করবে না, স্থির রাখা মানে ওটাকে স্থির রাখাই। আচ্ছা এখন ওর সাথে আলাদা ওর ইন্টিগ্রেশন, তাহলে 5 ইন্টু e⁵x ইন্টু ln x প্লাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু e⁵x dx। এখন খেয়াল করবা কাকে স্থির রাখবো এটা তুমি বুঝতে পারছো নাকি পারো নাই? কাকে স্থির রাখবো? আচ্ছা এখানেও কি e⁵x দেখো এখানে 5টা সামনে এসে পড়বে ভাইয়া, ইন্টিগ্রেশন কত বলো তো 5x ইন্টু ln x dx প্লাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু কত বলো 5x dx। বলো এ দুইটার ভিতরে এখন কাকে সূত্র করলে ইউভি এর সূত্রটা করলে আরেকটা পাওয়া যাবে? ওকে করলে এটা পাবো নাকি এটাকে করলে এটা পাবো? দেখো একটু আগের অঙ্কটার মতনই লন আছে, লনকে করলে 1/x আসার একটা পসিবিলিটি আছে, তার মানে এটাকে করলে এটা পাবা। আর এক্সেরটা তো আমরা জানি এক্সেরটার ডিফারেন্সিয়েশন করলে বাড়তে থাকে পাওয়ার, কিন্তু এখানে তো নাই সেটা, তাই এটাকে করলে আমরা কোনটা পাবো? এটা পাবো। তাই আমরা প্রথমটাকে করতেছি, দ্বিতীয়টাকে কি করতেছি? স্থির রাখতেছি। তাই দেখো এটা আমরা কি লিখতে পারি, 5 যা আছে তাই ইন্টিগ্রেশনের সূত্র করতেছি এখানে। এটা কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো? ভাইয়া এটা এক্সপোনেন্ট, এটা ভাইয়া লন, এটা ইউ, এটা ভি। তো সেই তথ্য মতে আমাদের ইউকে ফার্স্টে স্থির রাখতে হবে, এরপরে কি করতে হবে বলো? ইউকে স্থির, ভিকে ইন্টিগ্রেশন e⁵x, এরপরে একটা dx, এরপরে একটা মাইনাস আসবে, এরপরে আবার ইন্টিগ্রেশন আসবে, ডিফারেন্সিয়েশন করব ইউকে, ইউ বলতে ln x কে, আর ইন্টিগ্রেশন করব আবার e⁵x dx কে। এখন খেয়াল করো টোটালটার ওভারঅল আবার একটা dx, এটার জন্য সূত্র হয়েছে, তাই এটাকে থার্ড ব্র্যাকেটে আটকে দিতেছি কিন্তু, অর্থাৎ 5 যা আছে তাই এতটুকুর পরিবর্তে সূত্র এখান থেকে এতটুকু হয়েছে, শেষে গিয়ে আবার আমার একটা আছে প্লাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু কোনটা তুমি তাকাও, 5 কি পুরোটার সাথে গুণ ছিল? এই 5টা কিন্তু এটার সাথেই গুণ, তাই এই 5টা শুধুমাত্র ওর জন্য যেতটুকু লাইন আসছে ততটুকুর সাথে গুণ, এটার সাথে গুণ হবে না। এখন দেখো এখানে 5 যা আছে তাই, ভাইয়া ln xটাও যা আছে তাই, এটার ফর্মুলা হয়েছে কত 5x, কিন্তু এটা কি ঠিক আছে নাকি একটু কারেকশন করতে হবে? হ্যাঁ সেটা দিয়েও করতে পারো, তুমি যদি e⁵x দিয়েই করো বা e⁵x এর ফর্মুলা তো e⁵x, কিন্তু যাকে x কল্পনা করতেছো সে কি x বা x এর সহগটা দিয়ে ভাগ করে দিতে বলছি, অথবা e⁻mx এর ফর্মুলাটা দিয়েও যদি করো 1/m, m বলতে 5 নিচে e⁻mx, অর্থাৎ ওটাই থাকতেছে। তুমি e⁻mx দিয়েও করতে পারো, অথবা তুমি যদি x বিবেচনা করে ফেলো তাও যাকে x কল্পনা করতেছো সে তো x না, তার সহগটা দিয়ে কী করে দেওয়া লাগবে? ভাগ করে দেওয়া লাগবে। এই জায়গাটা অনেকে একটু ভুলটা করে, নর্মাল করে যায়, কারণ e⁻x এর ডিফারেন্সিয়েশন জানা ইন্টিগ্রেশন জানা একই হয়, তাই এটা করে যায়। যদি এই 5টা না থাকতো তাহলে ঠিক আছিল। ওকে, মাইনাস ভাইয়া ইন্টিগ্রেশন, এটার অ্যান্সার হচ্ছে ভাইয়া ln x এর 1/x ইন্টু এটার অ্যান্সারও এটার মতনই e⁵x বাই কত 5, টোটাল ওভারঅল একটা dx, এবং এটার সাথে টোটালটার সাথে একটা 5 গুণ, আর প্লাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু e⁵x
ডিএক্স। এখন এই 5টা কার কার সাথে গুণ, ওর সাথেও গুণ, এই 5টা ওর সাথেও গুণ। তো গুণ করলে তুমি একটু তাকাও লাইনটা কি দাঁড়ায়। গুণ করলে তোমার লাইনটা দাঁড়াইতেছে, ওর সাথে যদি 5 গুণ করো 5 5 কাটাকাটি হয়ে গিয়ে একটা e⁵ থাকতেছে, একটা ln x থাকতেছে, মাঝখানে একটা মাইনাস আসতেছে। আবার এই 5টা যদি ওর সাথে গুণ করো 5 5 কাটা গিয়ে একটা ইন্টিগ্রেশন থাকতেছে, একটা 1/x থাকতেছে, একটা e⁵x dx থাকতেছে। শেষে আমাদের প্লাস ইন্টিগ্রেশন 1/x e⁵x dx। দেখো এটা আর এটা পরস্পর ক্যান্সেলড আউট হয়ে গিয়ে তোমার থাকতেছে শুধুমাত্র e⁵x ইন্টু ln x প্লাস c। তাহলে তুমি করতে থাকবা, হ্যাঁ করতে থাকার পর তুমি 3-4 লাইনটা করার পরেই তুমি বুঝতে পারবা যে তোমার লাইন কি হইতেছে। একটাকে করতেছো কিন্তু সেটা আবার আরেকটা অলরেডি আইসা পড়তেছে। এটা তুমি 2-3টা লাইন করার পর বুঝতে পারবা। এরপরে তোমাকে আবার কি করতে হবে, ওই 2-3টা লাইন কেটে দিতে হবে, এরপর আবার করতে হবে। বুঝতে পারছি? এটা তো আর হঠাৎ করে তোমাকে আমি বললে তুমি তো মুখস্থ করে রাখতে পারবে না, কোনটার ভিতরে স্থির রাখবো ওটাকে ইউবি সূত্র পারবো। তখনই তুমি বুঝতে পারবা যে কি হইতেছে আসলে ব্যাপারটা। দেখবো যে একটাকে করলে আরেকটা আগিয়ে এসে পড়ছিল। ওটাই বলতেছে যে দুই সাইডে কি করবে, ইন্টিগ্রেশনের সূত্র করতে থাকবে, কিন্তু করলে এটা চিরন্তন অল টাইম কি করতে থাকে। তাহলে হয়ে যায়, হয়ে গেলে করে ফেলেন। মানে আমারটা আমি সহজ দিয়ে করতেছি, সহজটা হয়েছে গিয়ে কি কাটাকাটি হয়ে যায়, বেশি করা লাগবে না। আপনি এখানেও যদি 2টা সূত্র করেন, এখানেও 2টা সূত্র করেন, যদি আইসা পড়ে ইন্টিগ্রেশন সাইনটা যদি চলেই যায় তাহলে আপনি ওভাবেই করে যান, সমস্যা তো নাই। আপনাকে তো নিয়ম শিখেই রাখছি। আচ্ছা, এখন 20 নাম্বারটা খেয়াল করবা, ইম্পর্টেন্ট আছে 20 নাম্বারটা, একটু কঠিনও আছে। হ্যাঁ, ঢাকা বোর্ডে আসে একটা ম্যাথ। 20 নাম্বার, ইন্টিগ্রেশন x ইন্টু e⁵x ডিভাইডেড বাই x প্লাস 1 হোল স্কোয়ার। কি করবা? আবার একটা dx তো আছে, চিন্তা করো তো দেখি কি করবো আসলে। যে এখানে ভাইয়া ex একটা টার্ম, e⁵x একটা টার্ম, এটা না থাকলে সহজ ছিল, কিন্তু নিচে একটা ডিভাইড দিয়ে আমাদের ভেজাল লাগাই দিছে, তাই তো? এবং তুমি যদি একটু খেয়াল করো যে যদি ভিতরেরটাকে তুমি ধরো, x প্লাস 1কে যদি তুমি কিছু একটা ধরে নাও এবং ওকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, x প্লাস 1কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? 1, কারণ x এর ডিফারেন্সিয়েশন 1 আর 1 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে শুধুমাত্র তোমার 1 আসতেছে, উপরে কি 1 আছে বলতে আছে, কিন্তু একটা x তো রয়ে গেছে, তাই না? তার মানে এনিহাও তোমাকে নিচেরটাকে যদি তুমি ধরোই, ওকে ডিফারেন্সিয়েশন করলে যাতে কত দাঁড়ায়? x, আর তার সাথে তো একটা dx গুণাকারে থাকবে। তুমি যদি ওকে যখন ধরছো, দেখো উঠেও না কেউ, তুমি যখন ওকে ধরছো যে x প্লাস 1কে যদি আমি z ধরি, তাহলে দেখো কি হইতেছে এই জায়গাটায় তোমার দাঁড়াইতেছে ওকে ডিফারেন্সিয়েশন করলে 1 হইতেছে, আর ওকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর dz বাই কত? dx। কিন্তু তোমার তো দরকার একটা x dx, তাই না? যেহেতু আসতেছে না, সেহেতু তুমি এখান থেকে চাইলে কি করতে পারো, যে টোটালটাকে কি করে ফেলতে পারো, টোটালটাকে করে ফেলতে পারো। টোটালটাকে বলতে কাকে বলো তো? যদি এটাকে করো তাহলে আসতে পারে, একটা সুযোগ আছে। আরেকটাও করতেও পারো, যেটা কি, তুমি যদি নিচেরটাকে z ধরো তাহলে z স্কোয়ার আসবে, এটাকে যদি শুধু এটাকে ধরতা z স্কোয়ার, আর উপরে আসতো কি তোমার বলো তো? বলো না, ওটা ধরলে এই যেটা, এটা ধরলে সেম আসবে কেন? এটাকে ডিফারেন্সিয়েশন করো, x স্কোয়ার, এই টোটালটা x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়েছে ভাইয়া 2x, 2 আগে আসবে, x হবে এটা, যাকে x কল্পনা করছো সে x না, তাহলে তার ডিফারেন্সিয়েশন আসবে 1 প্লাস 0। একটু আগে করছে এটা, যে যাকে x কল্পনা করছে সে x না, তার ডিফারেন্সিয়েশন এটা।
আর এই পাশে দাঁড়াবে ডিজেড বাই ডিএক্স। তো এটা তো লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে দাঁড়াইতেছে তোমার একটা 2x দাঁড়াইতেছে, প্লাসের একটা কত দাঁড়াইতেছে 2, তাই না? তো এটাতেও দেখো তোমাদের একটা প্রবলেম কিন্তু হয়ে গেছে অলরেডি, যে ডিজেড বাই ডিএক্স, হ্যাঁ এক্স ডিএক্স আসছিল ঠিকই, কিন্তু তোমার কিন্তু আসলে 2x + 2 আর এই ডিএক্সটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কিন্তু গুণ হয়ে যেতেছে। এই লাইনটা কিন্তু কোনোভাবে তুমি এখানে নিয়ে আসতে পারতেছো না, পারতেছো? তার মানে দেখো এটা কিন্তু আমরা কি দিয়েও পারতেছি না বলো তো, প্রতিস্থাপনের প্রসেস দিয়ে আমাদের কিন্তু এটাকে সহজ করা যাইতেছে না। তাহলে কি করলে এটা আমাদের সহজ হবে সেটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে। দেখো কি করা যায় লাইনটা, তার মানে ধরার এই কাজটা আমাদের হচ্ছে না, আমরা মুছে দিলাম। তাহলে দেখি সরাসরি আমরা যদি এটাকে কি কল্পনা করি, ইন্টিগ্রেশন যদি আমরা এটাকে একসাথে করি, যে x ডিভাইডেড বাই x + 1 হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার একটা x dx লিখলাম। এটা দেখো এখানে 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 তো স্কোয়ার আছে, বাট ভিতরের পাওয়ার এই পাওয়ার কিন্তু কি সেম। তাহলে আমরা একটু একাধিক রাশি বানানোর চেষ্টা করি। একাধিক রাশি বলতে কীরকম, ওই যে একটু আগে বলছি, দেখি হবে কিনা আমরা জানি না, চেষ্টা করতে দোষ নাই। x + 1 হোল স্কোয়ার। তো ভাইয়া এটা যেহেতু লিখছি, এটা সিম্পলি কোথায় দিয়ে দিব, উপরে দিয়ে দিব। x + 1 পাওয়ার সেম হয়ে গেলে, পাওয়ারটা সেম। একটু আগে দেখো একটা স্কোয়ার ছিল উপরে, নিচে একটা কি ছিল, স্কোয়ার ছিল। ও 17 নাম্বারটা তো এটা দিয়ে মনে রাখবে না, যখন আমরা 10 পয়েন্ট তখন কত করাবো বলো, এই যে 5 করাবো। এটার বিস্তারিত নিয়মটা জানতে পারবো। আংশিক ভগ্নাংশ বলে একটা কথা আছে, একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করা। হ্যাঁ, এগুলা 10.5 বিস্তারিত 10টা ম্যাথ আছে, মনে 10টা ম্যাথের ভিতরে ওই কনসেপ্টটা কাজে লাগে। দেখো নিচেরটা আমরা সরাসরি কোথায় দিয়ে দিলাম, উপরে দিয়ে দিলাম। নিচেরটা সরাসরি উপরে উঠে গেছে। আচ্ছা উপরে উঠে গেছে ভালো কথা, কিন্তু উপরে তো তোমার শুধুমাত্র x ছিল, তাই না? উপরে তোমার শুধুমাত্র কি ছিল, একটা x। তাহলে দেখো আমি যদি শুধু x আনতে চাই, তাহলে মনে হয় আমাকে ফার্স্টে স্কোয়ারটাকে বাদ দিতে হবে। দিলাম, দেখো তো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট হয়ে গেছে। তো শুধুমাত্র আমার থাকতেছে উপরে x + 1, কিন্তু আমার উপরে শুধু ছিল কি x। তাহলে কি করলে x আসবে, একটা -1 করে দিলে একটা x আসবে মনে হয়, তাই তো? আচ্ছা তাহলে এই টোটালটার সাথে আবার কে গুণ আছে বলো তো, একটা e টু দি পাওয়ার x, একটা dx আছে। তাহলে দেখো খেয়াল করো, ইন্টিগ্রেশন এটাকে আলাদা করলে আমরা কি পাই, লাইনটা পাই আমরা এখানে রুট ওভার, বলো প্রবলেম আছে, এটা -1/x + 1 হোল স্কোয়ার, আর টোটালটার সাথে একটা e টু দি পাওয়ার x dx। এখন কাটাকাটি করে ফেলো তো, ইন্টিগ্রেশন ভাইয়া স্কোয়ার আর রুট কি কাটা গেলে উপরে থাকতেছে একটা x + 1, নিচে থাকতেছে একটা ভাই x + 1 হোল স্কোয়ার, এই জায়গায় -1/x + 1 হোল স্কোয়ার, টোটালটার সাথে একটা e টু দি পাওয়ার x dx। ক্লিয়ার এতটুকু? ইন্টিগ্রেশন এখানে কি হবে বলো তো, যদি একটা কাটাকাটি করে ফেলো, তাহলে নিচে একটা থাকতেছে, অর্থাৎ 1/, থাকতেছে x + 1 মাইনাস, এখানে থাকতেছে 1/x + 1 হোল স্কোয়ার, আর টোটালটার সাথে আবার একটা e টু দি পাওয়ার x dx। e টু দি পাওয়ার xটা কি সবার সাথে গুণ না? যেহেতু ভাই সবার সাথে গুণ, তাহলে আমরা কি করতে পারি, সবার সাথে গুণ করে দিতে পারি, যে ইন্টিগ্রেশন এই e টু দি পাওয়ার x একবার ওর সাথে গুণ করলে e টু দি পাওয়ার x + 1 একটা dx আসবে, এরপর একটা মাইনাস আছে মাঝখানে, আবার ইন্টিগ্রেশন একটা e টু দি পাওয়ার x + 1 হোল স্কোয়ার dx। এখন তোমার লাইনটা ফরম্যাটে আসছে। এই যে এতটুকু যে কাজ করা লাগছে, এই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কাজটার কারণেই তোমার এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে, এবং এজন্য এটা ঢাকা বোর্ডে আসে।
সবাই এইটাতে আসতে পারলে অঙ্ক তুমি বাকিটা করে ফেলতে পারবা, কিন্তু এই লাইনটা আসার জন্যই তোমাকে যে ক্যালকুলেশনটা করা লাগছে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা ভুলে যাও এই লাইনগুলো, এই লাইনগুলোই তোমার বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন তুমি যদি বলবে এগুলোকে মুখস্থ রাখবো, দেখো মুখস্থ করে কয়দিন রাখবা, ভুলে যাবাই। একটা এই অঙ্কটাকে যদি আমি বলি পরীক্ষা আসবে, তুমি এটাকে অ্যাটলিস্ট 5 বার করা উচিত। আমি যদি বলে দিই এটা পরীক্ষা আসবে, তার মানে তোমার 5 বার এটার প্র্যাকটিস করা উচিত। 5 বার কোনো একটা অঙ্ক প্র্যাকটিস করলে এটা তোমার অঙ্ক পরীক্ষা আসলে তুমি 2 মিনিটও লাগবে না এটা করে ফেলতে। দেখো ইম্পর্টেন্ট আছে ম্যাথটা, খেয়াল রাখো। এটা তো আমরা তো ধরতে গেছিলাম, কিন্তু আমাদের তো হচ্ছে না। আমরা তোকে দেখালাম একটু আগে যে ধরে আমাদের কোনোভাবে লাইনটা আসতেছে না। যদি আসতো তাহলে কিন্তু আমরা ধরার কাজটা করেই ফেলতাম। সর্বপ্রথম কিন্তু আমরা ওই কাজটাই করবো, প্রতিস্থাপনের ইয়াতাতে যাব, যে ধরলে কোনো একটা বড় রাশিকে ধরে যাতে ছোট করে ফেলতে পারি। ছোট করলে আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যাবে। প্রতিস্থাপনের মিনিংই হয়েছে এটা। তো যেহেতু ওটাতে করে দেখলাম আমাদের হচ্ছে না, তাই আমরা দেখলাম আবার এরপরের স্টেপটা। পরের স্টেপটা কী ভাইয়া, যদি উপরে এবং নিচে পাওয়ার যদি কি থাকে, সেম থাকে, নিচেরটা সিম্পলি কোথায় দিয়ে দিব, উপরে দিয়ে দিব। আর এটার বলছে চূড়ান্ত বেসিক কোথায় শিখবা, 10.5-এ। দেখো 10টা ম্যাথ আছে সেখানে, অনেক প্রকার ভগ্নাংশ নিয়ে আছে, 10টা ম্যাথ আছে সেখানে শিখবা। এতো ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে এই দুটার ভিতরে এখন বুঝতে হবে কাকে স্থির রাখতে হবে, কাকে স্থির রাখতে হবে না। দেখি তো ধরতে পারো কি না। ও বলছে এটাকে স্থির রাখবো, এটাকে করতে হবে। এটার সাথে একমত? আর কেউ যদি দ্বিমত থাকো বলতে পারো। আচ্ছা উনি বলছে একমত, আর কেউ এটার সাথে একমত? দেখো যখন নিচে x এর পাওয়ার 1 থাকে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার 1 বেড়ে যায়, তাই না? অর্থাৎ x+1 থাকলে সেটা x+1 হোল স্কোয়ার হয়ে যেতে বাধ্য। ওই যে একটু আগে মনে করো একটা 1/x আছে, ওকে ডিফারেন্সিয়েশন করলে 1/x² আসতে বাধ্য, তবে উপরে একটা মাইনাস আছে, আমরা মাইনাসটা নিয়ে কনসার্ন না। ওকে যদি আবার করো, তোমার এখানে এসে পড়বে কত বলো তো, -1 দেখবে x³ এসে পড়বে। আবার যদি ডিফারেন্সিয়েশন করো 1/x⁴ আসবে। অর্থাৎ যদি মাইনাসের পাওয়ারটা যদি মাইনাসের হয় বা ভগ্নাংশ আকারে থাকে, পাওয়ারটা বেড়ে যায়, কন্টিনিউয়াসলি বাড়তে থাকে, ঠিক আছে? যদি কি প্লাস থাকতো, মানে এরকম থাকতো, এটা থাকলে পাওয়ার বাড়ে কমে, কিন্তু ওটা ইন্টিগ্রেশনে, আমি কিন্তু ডিফারেন্সিয়েশনটা বলতেছি। এটার ক্ষেত্রে কিন্তু পাওয়ার কমতে থাকে, 5x⁴, তারপর 20, এই যে 4×5 = 20, x³, তাই না? এগুলো আস্তে আস্তে পাওয়ার কমে, পাওয়ারগুলো যখন প্লাস হয়। আর এগুলো কি হয়, মাইনাস থাকলে পাওয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো এটাকে করলে তুমি এটা পাবা, এতটুকু শিওর। বা তোমার যদি মনে হয় না ভাইয়া আমি তাহলে দুইটাই করে যাবো, তখনই বুঝতে পারবা, যে ধরতে পারবে জিনিসগুলো। ওই যে বলছি বাসায় সময় দিতে হবে, যদি সময় না দাও তাহলে পারবা না। তাহলে দেখো আমি এই জায়গাটাকে ভাঙাইতেছি, তো এটা তো একটা ডিভাইড আকারে আছে, তো ডিভাইডটাকে আমি বোঝার জন্য তোমাকে আমি এটা দিতেছি x+1, তার উপরে পাওয়ার কত বলো তো, -1 ইন্টু একটা e⁴x। এখন মনে হয় কারো প্রবলেম থাকার কথা না, ইউভি আছে, ইউভি। আর এটাকে আমি যা আছে তাই রাখতেছি, তুমি যা আছে তাই না রাখলে তুমি ক্যালকুলেশনও করতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে দেখো ওকে আমরা কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো। অনেকে বলে এটা ইনভার্স, তো তাই এটা ইনভার্স। ব্যাপারটা কিন্তু এমন না, এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। কারণ এই রাশিটা কিন্তু এমন ছিল না, 1 আকারে ছিল, তো এটা একটা বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রিক। তার মানে এটা কিন্তু অ্যালজেব্রিক একটা। আর এটা কি, এটা অ্যালজেব্রিক, এটা হচ্ছে এক্সপোনেন্ট। তার মানে এটা হচ্ছে তোমার ইউ, এটা হচ্ছে তোমার কি, ভি। তাহলে দেখো ফার্স্টে আমরা সূত্র পড়ছি, ইউকে স্থির রাখবো, x+1 -1, এরপর ইন্টিগ্রেশন করবো e⁴x dx, ফর্মুলা অনুসারে একটা মাইনাস, ইন্টিগ্রেশন ddx অফ কাকে করব, x+1 ইনভার্স 1, ইন্টিগ্রেশন e⁴x dx ওভারঅল dx। আর শেষে একটা কি আছে আমাদের, মাইনাস ইন্টিগ্রেশন e⁴x dx ডিভাইডেড বাই x+1 হোল স্কোয়ার। এটা হচ্ছে শেষেরটা। এখন খেয়াল করো, এটা তো যা আছে তাই, x+1 -1 ইন্টু e⁴x মাইনাস ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা বলবা এখন। হ্যাঁ,
এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন কিন্তু এটা, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা আগে এন আসবে, আগে এন আসবে, এন বলতে -1, এরপরে এক্স এর উপর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ এক্স প্লাস 1, আগে পাওয়ার ছিল এন, তারপর -1, যাকে এক্স কল্পনা করছো সে কি এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন দিয়ে গুণ করতে হবে। এখানে তো ডিফারেন্সিয়েশন করতেছো, তাই ডিফারেন্সিয়েশনটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এখন এক্স প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন কত, 1 প্লাস 0, তাই না? এই যে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, 1 এর ডিফারেন্সিয়েশন কত, 0, লিখে ফেলছি। এরপরে আমাদের এটার তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স, আর ওভারঅল একটা কত আসবে, ডিএক্স আসবে, আর মাইনাসের একটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার। খেয়াল করো তো, এক্স প্লাস 1 এটাকে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স যা আছে তাই, এক্স প্লাস 1, তারপর পাওয়ার মাইনাস আছে, এটা সিম্পলি নিচে চলে গেছে। ভাইয়া এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। ইন্টিগ্রেশন এখানে কি হইতেছে খেয়াল করো, 1 গুণ করার প্রয়োজন নাই, এখানে 1, তো শুধুমাত্র এখানে থাকতেছে এক্স প্লাস 1, তার উপরে পাওয়ার থাকতেছে কত, 2 -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, এটাকেও তুমি ভাঙায় চাইলে এক্স প্লাস 1, তার উপরে -2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এই দেখো ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে তোমার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি। দিয়ে দিব কোনো একটা টাইমে দিয়ে দিব, তবে প্রিপারেশন নিয়ে শেষ করে ফেলবা সবগুলোই। ম্যাথগুলো আমি ম্যাক্সিমাম ম্যাথ আমি নিজেই করাই দিচ্ছি এই চ্যাপ্টারের। তো কথা বলতেছে কেন, নাম হচ্ছে না উঠে। 22 নাম্বার ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স। কে ইউ কে ভি, এটা অ্যালজেব্রিক, এটা হয়েছে তোমার ইনভার্স, তার মানে এটা তোমার এল আই আগে পড়তেছে, এটা ইউ এটা ভি। তাহলে সূত্র যদি করি আমরা, ফার্স্টে ইউকে স্থির রাখবো, অর্থাৎ সাইন ইনভার্স এক্স স্কোয়ার, ইউ স্থির, এটাকে ব্রেকেটে দিয়ে রাখে, অনেকে আবার এক্স স্কোয়ারটা ভাববে ওটার সাথে গুণ আছে, শুধু এটা কিন্তু একটা মান, এই সাইন ইনভার্সের ভিতরে একটা মান। ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, এরপরে সূত্র অনুসারে একটা মাইনাস, এরপরে একটা ইন্টিগ্রেশন ডি ডি এক্স অফ। তবে অ্যাটলিস্ট গুণের যখন সূত্রগুলো লিখতে দিই, গুণের সূত্রটা ভুল হওয়ার কথা না, হওয়ার কথা। তুমি প্রায় 22টা ম্যাথ করতে গিয়ে 22টা জায়গায় তুমি কি করছো, গুণের সূত্রটা অ্যাপ্লাই করছো, তার মানে তোমার গুণের সূত্রটা কিন্তু প্রয়োগ বেশি করতেছো, তার মানে এটা কিন্তু ভুলার কথাই না। তুমি নিজেই দেখবা যখন লিখতে গেছো তো গুণের সূত্রটা তোমার ভুল হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হবে না, তার কারণ হচ্ছে প্র্যাকটিস, তুমি বেশি প্র্যাকটিস করছো। এই যে এটাই দেখবা পরীক্ষা হলে মনে পড়ে গেছে যে তোমার এটা দিতে মনে থাকে না, ঠিক আছে? তাহলে দেখো এটা ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, টোটালটা একটা ডিএক্স। তাহলে এখানে আসতেছে আমাদের সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই কত 2 মাইনাস ইন্টিগ্রেশন ভাইয়া ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, তার ফর্মুলা ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, কাকে মনে মনে এক্স কল্পনা করতেছি, এই যে এটাকে। তো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হয়েছে ভাইয়া 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস, সূত্র ভুল করছিলেন মনে আছে, দেখেন ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এইটা, তার উপরে আবার কি স্কোয়ার। এখন যাকে এক্স কল্পনা করছেন সে কি এক্স, তাহলে তার ডিফারেন্সিয়েশন দিয়ে কি গুণ দিতে হবে। তাহলে বলেন এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত, 2x। ভুলে যান এই তথ্যটা, এই যে আপনারা এটা ভুলে যান, পরবর্তীতে যে আবার ডিফারেন্সিয়েশনটা করা লাগে।
আর ইন্টিগ্রেশন ইন্টু এটার x²/2 শেষে একটা dx। দেখো এই টু কি ক্যান্সেলড আউট, এখানে তোমার আইসা পড়তেছে একটা x²/2 ইন্টু সাইন ইনভার্স x², মাঝখানে মাইনাস, এখানে ওভারঅল দেখো তো চিন্তাটা করো কি দাঁড়াইতেছে, একটা ইন্টিগ্রেশন সাইন আসতেছে বা এখানে একটা x এখানে একটা স্কোয়ার, তার মানে একটা x³ আসতেছে একটা dx আসতেছে, √1 মাইনাস x⁴। এখন বলবা এর পরের লাইনটাতে কি করব? থ্যাংক ইউ। প্রতিস্থাপন পদ্ধতি, এই যে পাওয়ারের একটা কম্বিনেশনের পার্থক্য দেখা যেতেছে, তাই আমরা নিচেরটাকে কি ধরবো? z ধরবো, তবে রুট আছে যেহেতু z² ধরে ফেলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, তাই আমরা এই জায়গাটা তাও হবে। আচ্ছা, এখন এখানে যে আমরা করতেছি একটা নতুন জিনিস যে নিয়ে আসবে এখানে z, তাই তোমাকে জানি কি করতে বলছিলাম, এখানে তো দুইটা একসাথে এসে পড়বে তাই না? তো এই মানটা তুমি পাইছো কোথা থেকে? এটার থেকে, তাই তোমাকে ফার্স্টে এই ইন্টিগ্রেশন অফ x সাইন ইনভার্স x² dx এটা ইকুয়াল টু এটা x²/2 ইন্টু সাইন ইনভার্স x² মাইনাস ইন্টিগ্রেশন অফ x³ dx √1 মাইনাস x⁴। এই যে এটার মান আমরা এতটুকু বের করছি, তাই এটাকে আমরা কত নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি? 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি। এখন হ্যাঁ, এই যে এই কাজটা যেহেতু করব আমরা, এই কাজটা করার জন্য এটাকে আমরা আলাদা একটা পার্টে করতেছি, এটাও কিন্তু ম্যাথের পার্ট, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখতেছি। এখন আমরা এখানে আইসা যে কাজটা করতেছি সেটা হইল ভাইয়া এই যে প্রতিস্থাপনের যে কাজটা করব সেটাকে আলাদা আইসা করতেছি, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ x³ dx ডিভাইডেড বাই √1 মাইনাস x⁴। এটার কাজটা আমরা এখন লিখতেছি ধরি, কাকে ধরতেছি বলো তো? 1 মাইনাস x⁴টাকে আমরা ধরতেছি z²। তো তুমি জানো 1কে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়ায় ভাইয়া 0 মাইনাস, আর 4x⁴কে ডিফারেন্সিয়েশন করলে 4টা আগে আসবে আর এখানে পাওয়ার 1 কমে যাবে। এটার ডিফারেন্সিয়েশন z², তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z, আর যাকে z মানে 2x, যাকে x কল্পনা করছো সে x না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কি দাঁড়াইতেছে খেয়াল করো, এখানে দাঁড়াইতেছে তোমার -4x³, এখানে দাঁড়াইতেছে 2z dz/dx। ভাই একটা 2 কাটো, মাইনাসটাকে ওই পাশে দিয়ে দাও, তাহলে মনে হয় তুমি এই লাইনটা পাও x³ আচ্ছা একটু ভাঙেই করি, এখানে দাঁড়াইতেছে মাইনাসের 2x³ dx ইকুয়াল টু z dz, কিন্তু আমার দরকার x³ dx, তাই কি করতে হবে বলো তো? x³ dx ইকুয়াল টু মাইনাস z/2 dz। এই মানটা এখন এখানে যেহেতু ধরছি বসাই দিই, x³ dx তার মান পাইছো মাইনাসের কত? z/2 dz, আর নিচে √, এটার মান পাইছো z², তাই √z²। খেয়াল করো তো, মাইনাস হাফটা সামনে এসে পড়বে, মাইনাস হাফটা সামনে এসে পড়লো, ইন্টিগ্রেশন উপরে একটা z থাকে, এরপর একটা dz, নিচে স্কোয়ার রুট কাটা গিয়ে একটা z থাকে। ভাইয়া az ক্যান্সেলড আউট হয়ে গিয়ে শুধুমাত্র থাকতেছে মাইনাস, এখানে হাফ ইন্টিগ্রেশন 1 dz মাইনাস হাফ z প্লাস সি, কিন্তু এখানে সি তুমি দিলেও পারো না দিলেও পারো বলছি, একবারে শেষে গিয়ে দিলেও তোমার কোনো প্রবলেম নাই। ভাইয়া জেড তো তোমার অঙ্কে ছিল না, জেড তুমি ধরে নিছিলা, তাহলে বলো তো ভাইয়া জেড এর মানটা কত? √1 মাইনাস x⁴। এখন আমরা এই টোটাল মানটা কয় নম্বরে বসাই দিব? 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে আমরা পাইছি ইন্টিগ্রেশন অফ x ইন্টু সাইন ইনভার্স x² dx ইকুয়াল টু x²/2 ইন্টু সাইন ইনভার্স x² মাইনাস, এটার মান পাইছো তুমি, এই টোটালটার মান পাইছো এই যে এটা, অর্থাৎ একটা মাইনাস হাফ পাইছো
এরপরে কত পাইছো √1 - x⁴ প্লাস সি। এখন দেখো এটার সাথে এটা গুণ করে ফেলো, প্লাস হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। x²/2 সাইন ইনভার্স x² মাইনাসে মাইনাসে প্লাস 1/2 √1 - x⁴ প্লাস সি। আচ্ছা, এরকম কোনো ম্যাথ পড়ছিলা? আমি তোমাকে বললাম কি যে এখান থেকে যে নিয়মটা তোমাকে আংশিক ভগ্নাংশের আগে যে নিয়মটা শিখতে হবে, আমি একটা ফাংশন বলতে একটা ভগ্নাংশ বলে দিলাম। ভগ্নাংশটা ঠিক এরকম যে এক্স আর নিচে হয়েছে x+1 x+2, এরকম জিনিসগুলো দেখছেন না 9-10-এ? এই যে এরকম ম্যাথই দিব মনে করেন, তার আগে একটা ইন্টিগ্রেশন সাইন ঢুকে যাবে, পরে একটা ডিএক্স ঢুকে যাবে। এর জন্য এই জিনিসগুলোকে বোঝার জন্য সর্বপ্রথম তোমাকে আগে যেটা জানতে হবে, মানে আংশিক ভগ্নাংশ যে আমরা টপিকটাতে ঢুকতেছি, এই 10.5-এর যে বেসিকটা, সেটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ রিলেটেড। কি রিলেটেড বলো তো? আংশিক ভগ্নাংশ। এ যাবৎকাল তোমরা অনেক কঠিনভাবে শিখছো, জানি না কীভাবে কার কোথায় কীভাবে কার কাছ থেকে কীভাবে শিখছো। হ্যাঁ, তো আমি চেষ্টা করব তোমাকে একদম সহজভাবে, কারণ তুমি ভবিষ্যতে হয়তো বা 2-1টা স্টুডেন্ট পড়াইতে পারোই, তো তাদেরকে গোজামিল দিয়ে শেখাও না, যেটা শিখাইবা ওটা যাতে ভালোভাবে শেখাও, যাতে ওরা অ্যাটলিস্ট তোমাকে বলতে পারে যে ভালোভাবে আমাকে শিখাইছে। তো আমি তোমাকে শিখিয়ে দিতেছি কিভাবে করবা আংশিক ভগ্নাংশ। ফার্স্ট অফ অল মনে রাখবা ভগ্নাংশ কত প্রকার। ভগ্নাংশ বা সংখ্যার উপর ভিত্তি করে, সংখ্যা ওই যে উপরেও সংখ্যা থাকে নিচেও সংখ্যা থাকে, লব হর, তাই না? তার উপর ভিত্তি করে ছিল 3 প্রকার। একটা ছিল প্রকৃত ভগ্নাংশ, একটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা ছিল মিশ্র ভগ্নাংশ। যদিও আমি এটাকে 3 প্রকারের ভিতরে ফেলি না। যেমন যদি আমি বলতাম এটা 1/2, এটা কি ভগ্নাংশ? প্রকৃত। কিভাবে বুঝছো ভাইয়া? লবটা ছোট, হরটা বড়। যদি বলতাম আমি 3/2, এটা ছিল ভাই অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃতটাকে যদি আমি একটু ভাঙায় ফেলি, 2 × 2, নিচে ভাগশেষ আসে কত? 1। যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে চলে যাবে, আর ভাগশেষটা উপরে উঠে যাবে। এই যে একটা আকার দেখতে পাইতেছো 1 সমস্ত 1/2, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। তাই দেখো, মিশ্র ভগ্নাংশ ইজ ওয়ান কাইন্ড অফ অপ্রকৃত ভগ্নাংশ। তো তোমাদের এখানে আমি একটা প্রশ্ন দিয়ে দিলাম, এটা তাহলে কোন ভগ্নাংশ? এটা তাহলে কোন ভগ্নাংশ? এটা কি ভগ্নাংশ না? হয়ে যায়, বাট ভগ্নাংশ তো দেখতে তো পাচ্ছ, ভগ্নাংশ লব আছে, হর আছে, আছে না? তো এটা বলছো প্রকৃত, এটা বলছো অপ্রকৃত, আর অপ্রকৃতের একটা পার্ট মিশ্র, তাহলে এটা কি? তাই না? তো তোমরা ছোট বাচ্চা ক্লাসে একটা সংজ্ঞা পড়ছিলা, সংজ্ঞাটা তোমরা পুরোটাই পড়ছো, জাস্ট একটা লাইন স্কিপ করে গেছিলা। যে সকল ভগ্নাংশের মান 1-এর ছোট, যে সকল ভগ্নাংশের মান 1 থেকে ছোট, দেখো হাফ কিন্তু 1 থেকে ছোট, আর সবসময় উপরে ছোট হইলে নিচে বড় হইলে এটা 1 থেকে ছোট হইতে বাধ্য। তো যে সকল ভগ্নাংশের মানটা 1 থেকে ছোট, সেই সকল ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর যে সকল ভগ্নাংশের মানটা 1-এর সমান অথবা 1 থেকে বড়, যে সকল ভগ্নাংশের মানটা 1-এর সমান অথবা 1 থেকে বড়, দেখো উপরে বড় থাকলে নিচে ছোট থাকলে এটা 1 থেকে বড় আসতে বাধ্য। যে সকল ভগ্নাংশের মানটা 1-এর সমান অথবা 1 থেকে বড়, সেই সকল ভগ্নাংশগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তো সেই বেসিসে ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। ভগ্নাংশ কত প্রকার? 2 প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। বা যে সকল ভগ্নাংশের মান 1 থেকে ছোট, সেই সকল ভগ্নাংশটাকে আমরা বলে থাকি প্রকৃত ভগ্নাংশ। যে সকল ভগ্নাংশের মান 1-এর সমান এবং 1 থেকে কি বড়, সেই সকল ভগ্নাংশটাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা ছিল সংখ্যার বেসিসে। এখন তোমাদের তো সংখ্যার বেসে ক্লাস 3, 4, 5, 6 এরকমই চলে গেছো, ওগুলার ভিতরেই সংখ্যা দিয়ে। এখন তোমার আছে ভগ্নাংশ এক্স দিয়ে। এটা বুঝবো কিভাবে? সিম্পল, একই লব হর, লব হর। দেখবো আমরা এক্সের পাওয়ার কি দেখবো? এটা অপ্রকৃত ভগ্নাংশ। 1 কাটাটি করে 1 আসে পড়ছে, ঠিক
ঠিক আছে। যদি উপরে আর নিচে পাওয়ার সেম মানে সংখ্যা সেম হয় তাহলে সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এই ক্ষেত্রে এখানে তো এক্স যুক্ত, তো দেখবো আমরা উপরে এক্স এর পাওয়ার কত, নিচে এক্স এর পাওয়ার কত। অনেকে বলে এক, অনেকে বলে 2, কোনটা সঠিক? উপরে বা একটাই এক্স, তাই এক্স এর পাওয়ার 1, বা নিচে এক্স এখানেও আছে বাট দুইটা গুণ, তো এটা গুণ করলে কিন্তু একটা এক্স স্কোয়ার দাঁড়াবে, তাই না? গুণ করলে কিন্তু একটা কি দাঁড়াবে, এক্স স্কোয়ার দাঁড়াবে। যেমন এটা যদি তোমার এরকম থাকতো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2, তাই না? এটাই কিন্তু এটা আসলে। তো দেখো তোমাকে উপরে দিয়ে দিছে আমি কত বলো, একটা এক্স, নিচে দিয়ে দিছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তাহলে বলো এটার লবে কত, একটা পাওয়ার, হরে কত, দুইটা পাওয়ার। তো কোথায় বড়, হরে বড়, তার মানে হরে বড় হইলে সেটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। সেটা কি প্রকৃত ভগ্নাংশ। যদি কখনো নিচে যোগ বিয়োগ আকারে থাকেও তোমাকে সেটাকে উৎপাদক বিশ্লেষণ বানাইতে হবে। সেটাকে কি বানাইতে হবে, উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ কথার মানে হচ্ছে একাধিক রাশির গুণফল। দেখো এটাকে ভাঙাইলে এটা আসে, যদি যোগফল আকারে থাকে উৎপাদক বিশ্লেষণ কথার মানে হয়েছে সেগুলোকে গুণফল আকারে প্রকাশ করে ফেলা, যতটা হোক দেখার দরকার নেই গুণ। তার মানে বলো এটা কি প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। মনে রাখবা প্রকৃত ভগ্নাংশকে সরাসরি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। কি বলছি, প্রকৃত ভগ্নাংশকে সরাসরি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশকে সরাসরি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাকে আগে বানাইতে হয় প্রকৃত, তারপরে আংশিক। কথাটা কি বুঝতে পারছি? প্রকৃত ভগ্নাংশকে সরাসরি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, আর অপ্রকৃতকে সরাসরি আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তাকে আগে প্রকৃত বানাইতে হয়, তারপরে আংশিক করতে হয়। মনে থাকবে এটা। এটা কি ভগ্নাংশ তাহলে? সরাসরি আংশিক ভগ্নাংশ করতে পারবো? হ্যাঁ করতে পারবো। কিভাবে করে তোমাকে একটু মনে করাই দেই। ফার্স্টে আমরা লিখতাম কি, একটা মনে করে দিতাম, মনে পড়ে কিনা মনে করে দিয়ে যেটা আছে সেটা লিখতাম এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2, তারপরে এখানে একটা সাইন দিতাম। এই সাইনটার মানে অনেকে জানে না, আবার অনেকে জানেও। এই সাইনটাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় ইকুইভ্যালেন্ট বা সমতুল্য, মানে এই পাশের লাইনটা আর এই পাশের লাইনটা সমান। অ্যাকুরেট দেখতে না, কিন্তু প্রায় সমান, এটাকে বলা হয় সমতুল্য। ঠিক আছে, তো ওটাই আমরা এখানে, অনেকে বলে 3টা ইকুয়াল সাইন, এটা কিন্তু আসলে 3টা ইকুয়াল সাইন না, সমতুল্য সাইন দিলাম। মানে এই পাশেরটা লেখা যে কথা, এই পাশেরটা লেখা একই কথা, এরকম মানে প্রায় সমান আকারে লিখতেছি। নিচে উৎপাদক আছে কয়টা, তাই আমরা সিম্পলি একটা প্লাস আরেকটা, যদি আরেকটা থাকতো প্লাস চিহ্ন দিয়ে আরেকটা, মাইনাস আসবে না মাঝখানে, সবসময় অলওয়েজ কি আসবে, প্লাস। প্রথম উৎপাদকটা নিচে, দ্বিতীয় উৎপাদকটা এখানে দেখলাম। বলো এখন এখানে এক্স এর পাওয়ার কত, 1। যদি এখানে এক্স এর পাওয়ার 1 থাকে, উপরে শুধুমাত্র কত হয়ে যাবে, শুধু এ। যদি অন্য কিছু থাকে আস্তে আস্তে শিখাই, একবারে না যাই। এখানে পাওয়ার কত, তাও আবার এটার পরে এর পরে কি আসবে, বি। এটাকে আমরা দিয়ে রাখতাম কয় নাম্বার ইকুয়েশন হিসেবে, 1 নাম্বার ইকুয়েশন হিসেবে। এরপরে যে কাজটা করতাম, বলো। দেখো তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে যাইতেছো। আংশিক ভগ্নাংশের কথার মানে হয়েছে তুমি একটা ভগ্নাংশকে অনেকগুলো ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে যাচ্ছ, যাতে ওগুলাকে ক্যালকুলেশন করলে আবার তোমার মেইন ভগ্নাংশটা পাওয়া যায়। তো আমি এই জিনিসটাকে 2টা ভগ্নাংশের যোগফল আকারে লিখতেছি, কিন্তু তুমি কি জানো উপরে কত দিলে, এখানে কত দিলে 2টা যোগ করলে আবার আগেরটা আসবে? সেটা আমরা জানি না। সেই জানি না বিদায় আমরা উপরের যে প্রথম উৎপাদকটার উপরে ধরে নিতেছি একটা এ, এটা আমি ধরে নিতেছি একটা বি। আমাদের টার্গেট কিন্তু এই 2টা মানই বের করা, এর মান আর কার মান বের করা, বি এর মান বের করা। এখন আমাকে এখান থেকে ক্যালকুলেশন করে এর মানটা আর বি এর মানটা কী করতে হবে, বের করতে হবে। দেখো তো এটাকে কি করতে হয়, এটা তো যা আছে তাই। পরের লাইনে কিন্তু আর 3টা সমান আসবে না, ওই যে তোমরা যেটা বলো 3টা সমান, সেটা আর আসবে, তখন এসে পড়বে কি, ইকুয়াল সাইন।
লসাগু করতেছি, খেয়াল করো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু। ভাইয়া লসাগু যেহেতু করতেছি এটা ভ্যানিশ, এর সাথে এক্স প্লাস টু গুণ প্লাস এটা ভ্যানিশ, বি এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ। এটা পরস্পর কি ক্যান্সেল আউট, লসাগু ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকতেছে কি বলো তো, এক্স ইকুয়াল টু এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান। এই লাইনটাকে এসে আমরা কয় নাম্বার দিতাম, 2 নাম্বার। এতটুকু ক্লিয়ার সবাই? কারো প্রশ্ন আছে এতটুকুর ভিতরে? আচ্ছা নাই মনে করো। এখন খেয়াল করবা এই যে 2 নাম্বার সমীকরণটার ভিতরে তোমাকে এখন এর মান আর বি এর মান বের করার জন্য যেই কাজটা করতে হবে সেটা হইল ভাইয়া 2 নাম্বার সমীকরণে 2 নাম্বারে আমার ফার্স্টে দেখতে হবে মান অজানা 2টা দেখতেছি। হ্যাঁ, চিন্তা করবা এটার মান মানে এর মান আমি 0 বানাইতে চাই, এই মানটা কত বানাইতে চাই? তাহলে বলো এর মান যদি আমি 0 বানাইতে চাই, এক্স এর মান কত বসাইলে এ 0 হবে, মানে এই পার্টটা 0 হবে। অবশ্যই -2 বসাইলে এই পার্টটা দেখো এক্স প্লাস 2, আমি যদি এক্স এর মান -2 বসাই তাহলে তোমার এই পার্টটা 0 হয়ে যাবে। তাই আমি এখানে বসাইতেছি 2 নাম্বার সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো ফার্স্টে, -2 বসিয়ে। দেখো তাহলে 2 -2 বসাইতেছি, তো এই পাশে কি এক্স আছে? হ্যাঁ আছে, তাহলে এক্স আছে, তার মানে এখানে আমরা বলবো কত, -2 ইকুয়াল টু, এটা কি আর লেখার প্রয়োজন আছে নাকি সিম্পলি 0 দিয়ে দিব? 0 দিয়ে দিব। এই পাশে বসাতো ভাইয়া বি ইন্টু -2 প্লাস কত 1। তাহলে এখান থেকে দেখো তো কত দাঁড়াইতেছে ভাইয়া, -2 এই পাশে দাঁড়াইতেছে তোমার মাইনাসের বি, আর এই পাশে দাঁড়াইতেছে কত, -2। তার মানে আমরা এখান থেকে পাইতেছি ভাইয়া বি ইকুয়াল টু কত, 2। একটা মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা একটা মান পেয়ে গেছি। এটা তুমি এক্স এর মান কত বসেছো, -2, এই যে এক্স এর মান -2, এখানে -2 বসালে কত আসবে, 0। দেখো -2 প্লাস 2 0 হবে, 0-এর সাথে গুণ করলে 0ই হয়, একবার লিখে ফেলছি, প্লাস বি এক্স এর মান -2 প্লাস 1, এই লাইন থেকে -2টা এই পাশে, আর এখানে দেখো -2 প্লাসের 1, কার বেশি, মাইনাসের বেশি। কয়টা বেশি, একটা বেশি, মাইনাসের বি। এটা এই পাশে লিখছি, এটা এই পাশে আর এটা এই পাশে। তুমি নর্মাল তোমার মতো করে ক্যালকুলেশন করে যাও, আমারটা দেখে করতে হবে এমন তো কোনো কথা না। আচ্ছা, এটা কার মান পাইলাম, বি এর মান। তুমি 2 নম্বর সমীকরণে আবার চেক করবা এখানে এক্স এর মান কত বসাইলে শূন্য হবে, এক্স এর মান দেখো এখানে এক্স এর মান -1 বসিয়ে। তাহলে বসাও তো, বাম পাশে এক্স আছে, হ্যাঁ আছে, কত বসাবো, -1। ভাইয়া এখানে এ তার মান হবে কত, -1 প্লাস কত 2, আর এটা সিম্পলি কত, 0। তাহলে দেখো এখানে কত দাঁড়াইতেছে, এখানে তোমার দাঁড়াইতেছে ভাইয়া -1, আর এই পাশে দেখো একটা এ দাঁড়াইতেছে, তার মানে এর মান আস্তে আস্তে আমাদের -1। তুমি তোমার মতো করে ক্যালকুলেশন বের করে ফেলো। দেখো আমরা এর মান পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি। মান অজানা ছিল কয়টা, 2টা, মান অজানা ছিল 2টা। যেহেতু মান অজানা 2টা ছিল, তুমি 2টা মানে পেয়ে গেছো, এখন এই 2টা মানে কোথায় বসাই দিবা, 1 নম্বরে বসাই দিবা। তাহলে এখন 1 নম্বরে যদি আমরা বসাই, 1 নম্বরের বাম পাশে ছিল এক্স ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2। বা এখানে কী সাইন হবে বলো তো, এখন কি আর ইকুইভ্যালেন্ট হবে, এখন তো আমাদের একদম ইকুয়াল। এর মান কত পাইছো তুমি, -1, নিচে পাইছো কত, এক্স প্লাস 1 প্লাস বি এর মান পাইছো কত, 2 এক্স প্লাস 2। তুমি চাইলে এটাকে একটু সাজুগুজু করে লিখতে পারো, আগে প্লাসেরটা লেখো। হ্যাঁ বলো, এটাই অ্যান্সার, কিন্তু আমরা একটু প্লাসেরটা আগে লিখতেছি, মানে এক্স প্লাস 2, মাইনাসেরটা এখানে লাগতেছি। এখন দেখো তোমার ছিল এটাকে তুমি একাধিক ভগ্নাংশের যোগফল আকারে বিয়োগফল আকারে লিখে ফেলছো, তাই না? এই যে আংশিক ভগ্নাংশের মিনিংই এটা, যে তুমি একটা জিনিস ছিল গুণ আকারে ছিল, দেখো কত সুন্দর নিচে গুণ আকারে ছিল, তুমি এটাকে সিম্পলি যোগ বিয়োগ আকারে নিয়ে আসছো, আশা করছে না? আর আমাদের ইন্টিগ্রেশনের ফার্স্ট কন্ডিশনই আমরা পড়াইছিলাম যে গুণ থাকুক ভাগ থাকুক, আমরা সর্বপ্রথম কিসে নিয়ে নিব, যোগ আর বিয়োগে নিয়ে নিব। তারপরে যোগ বিয়োগ আশা করছে। এখন তুমি বুঝতে পারছো কি না এটা যে তোমারটা ঠিক আছে নাকি নাই, আংশিক ভগ্নাংশ নিয়ে নিতে হয়। হ্যাঁ, এই যে দেখো আগে
বলতেছে আস্তে আস্তে ধীরে সুস্থে। এটা এটা যে তোমার, এটা বিশ্বাস করো তুমি কিভাবে করো, তুমি আবার এটা লসাগু করো, তো এটা তুমি আবার লসাগু করো, ক্যালকুলেশন করো, দেখবে এটাই আসতেছে, এটাই তোমার আংশিক ভগ্নাংশ। এখন আমি তোমাকে বলছি কি, যে এই জিনিসটাই যদি একটা কি থাকে, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, এই ম্যাথটাই আমি ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, তাহলে তোমাকে আগে কি কাজ করতে হবে, এই আংশিক ভগ্নাংশের এতটুকু কাজ করে আসতে হবে। এখন আমরা ইন্টিগ্রেশনের কাজটা করতেছি, খেয়াল করো। এখন আমি কিন্তু এটা ইন্টিগ্রেশনের কাজ করি নাই, এই কাজটা করছি আমরা কার, আংশিক ভগ্নাংশের কাজটা করছি, মানে এই ভগ্নাংশটাকে ভাঙানোর স্টাইলটা করলাম, ভাঙাইলাম। এখন তুমি ইন্টিগ্রেশনের কাজটা করতেছো, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ডিএক্স, এটা ইকুয়াল টু তুমি এখন লিখতে পারো ইন্টিগ্রেশন সাইন যা আছে তাই, এটার পরিবর্তে পাইছো এটা 2 ডিভাইডেড বাই এক্স প্লাস টু মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান হোল ডিএক্স, তাই না? এখন ইন্টিগ্রেশনটা একবার ওর সাথে 2 ডিএক্স ডিভাইডেড বাই কত, এক্স প্লাস টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত, এক্স প্লাস ওয়ান। এই টুটা কী করবে, জাম্প করে সামনে এসে পড়বে, সামনে এসে পড়লে কত হয়ে যাবে, 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কত, এক্স প্লাস টু। এটা সূত্র মনে তুমি জানো যে ডিডি ইন্টিগ্রেশন অফ 1/x, 1/x এর সূত্র হচ্ছে লন এক্স, লন এক্স, এক্স বলতে মডুলাসের ভিতরে হবে এটা, যাকে এক্স কল্পনা করছো সে কি এক্স, তাহলে এক্সের সহগ দিয়ে ভাগ, এক্সের সহগ দিয়ে ভাগ করলে কত আসবে, এটাও সিম্পলি এখন হবে। বলো এটার লাইনটা আমি এখানে লিখতেছি, 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 1/x, 1/x এর ফর্মুলা লন এক্স প্লাস টু, তার মডুলাস এক্সের সহগ দিয়ে ভাগ 1 লিখতেছি না, মাইনাস লন এক্স প্লাস 1 প্লাস কত সি। তার মানে দেখো তোমাকে এখান থেকে তাহলে সর্বপ্রথম শিখতে হবে কি, আংশিক ভগ্নাংশ। আমি তোমাকে জাস্ট একটা নিয়ম দেখাইলাম, এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের একটা নিয়ম। এইভাবে আমি তোমাকে আংশিক ভগ্নাংশের অনেকগুলো নিয়ম শেখাবো। তার আগে এই যে এটা সহজ ম্যাথ ছিল, কিন্তু একটা একদম সিম্পল তোমার মাথায় যাতে সহজভাবে বুঝে যায় সেটা দেখাইছি। তো এরকম যদি সহজ ম্যাথ থাকে সেগুলোকে না আমরা শর্টকাটে আংশিক ভগ্নাংশ করতে পারি। শর্টকাটে কয় লাইন করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন করছি না, এই 12 লাইনটা আমরা 2 লাইনে করতে পারি। কয় লাইনে, 2 লাইনে। আমরা এখন সেটাই শিখব, সেটা শিখব। আংশিক ভগ্নাংশের 10.5, আর কোনো ইয়া নেই, টপিক নেই, 10.5। আচ্ছা দেখো আমি এটা শর্টকাটে করতেছি, তুমি কিন্তু পাইছো এর মান কত পাইছো, দেখো -1, বি এর মান কত পাইছিলা 2। দেখি আমরা শর্টকাটে করে আমাদের এই দুটো অ্যান্সার আসছে কিনা। দেখো আমরা এক লাইনে করতেছি, এটার উৎপাদক নিচে কয়টা, 2টা। নিয়ম হয়েছে প্রথমটা লিখবো, দ্বিতীয়টা গ্যাপ রাখবো, মাঝখানে প্লাস। ভাইয়া প্রথমটা গ্যাপ রাখবো, দ্বিতীয়টা লিখবো। বুঝি নাই, থাম রুল, থাম রুল এটা কোথায় জানি শুনছিলাম, হ্যাঁ থাম রুল। হ্যাঁ দেখো না না একটা রুলস, নিয়মের নাম, ওই যে সিগমা রুল পড়ছে না, সিগমা রুল টিগমা রুল। আচ্ছা কি বলতেছি, ও বলছে থাম রুল আর কি, এটা একটা নিয়ম, এটা একটা থাম রুল। শর্টকাটের নাম দিয়েছে থাম রুল। কোথায় পড়ছিলা বলো তো, ফিজিক্স ওই যে হ্যাঁ দেখো এখানে 2টা উৎপাদক আছে, কিছু জানার দরকার নেই, 2টা উৎপাদক, প্রথমটা লিখছি, দ্বিতীয়টা কি ফাঁকা। যদি এমন হইতো যে 3টা আছে তাহলে 2টা লিখবো, একটা গ্যাপ রাখবো, প্রথম 2টা লিখবো, শেষেটা গ্যাপ রাখবো, এরপরে প্রথমটা লিখবো, মাঝেরটা গ্যাপ রাখবো, দ্বিতীয়টা লিখবো, এরকম পাবে যার বাবাকে। বাট আমি তোমাকে 2টা দিয়ে শিখাইতেছি, এটাই আগে শিখো। কীভাবে বলতেছি দেখো, প্রথমটা লিখছি, দ্বিতীয়টা গ্যাপ, প্রথমটা গ্যাপ, দ্বিতীয়টা লিখছি। চিন্তা করো এখানে এক্সের মান কত বসাইলে 0 হবে, -1, তাই -1 এখন এখানে বসাবা। এই যে -1 ওর উৎপাদকটা ছিল কত, x+2 না, তাহলে তুমি বসাই দিছো কত
-1, তার মানে -1 প্লাস কত 2। উপরে কি এক্স ছিল না সংখ্যা ছিল? যদি এখানে 1 থাকতো তাহলে সিম্পলি 1 বসাই দিতাম, 2 থাকলে সিম্পলি 2 বসাই দিতাম, বাট আমার আছে কত এক্স, তার মানে তুমি যেহেতু এখানে -1 বসাইছো উপরে তোমাকে এক্স এর মান বসানো লাগবে। বলো এখানে এক্স এর মান কত বসাইলে 0, এখানে এখন -2 বসাবো, এই যে -2 প্লাস 1, উপরে কি এক্স, তাই এখানে কত বসে যাবে -2। দেখো ওই যে বলছি আমরা এক লাইনে হয়ে যায়, ক্যালকুলেশন করো তো, উপরে -1 এটা +1 এক্স প্লাস 1, মাঝখানে প্লাস প্লাস, এখানে কিন্তু একটা মাইনাস আসবে, -1 মাইনাসে প্লাস, উপরে 2 নিচে এক্স প্লাস 2। দেখো তো আংশিক ভগ্নাংশটা পাইছো কিনা। এখন যদি হ্যাঁ, এখন যদি এরকম সিম্পলগুলো থাকে তুমি এটা করতে পারবা নাকি পারবা না? উত্তর হইছে অবশ্যই হ্যাঁ, করতে পারবা, অবশ্যই করতে পারবা। এখন তুমি যেহেতু ইন্টারে উঠে গেছো, এখন তুমি এই রুলস প্রয়োগ করতে পারবা যদি শর্টকাটে করা যায়, এরকম কোনো ম্যাথ থাকে। বুঝাইতে কি পারছি? আজকের ক্লাস আমাদের এই যে এতটুকুই থাকলো, এখানে যতটুকু দেখাইলাম, ঠিক আছে? তোমার কাজ হয়েছে ভাইয়া আংশিক ভগ্নাংশের এই নিয়মটাকে একটু ভালোভাবে দেখে আসা। এখানে একটা -1 আছে, -1 প্লাস হয়ে গেছে। বুঝাইতে কি পারছি? SW নেক্সট দিন ক্লাসে ঢুকবা, সাথে সাথে ব্যাগের থেকে খাতাটা বাইর করবা। কোন খাতাটা বাইর করবা? 10.4-এর 1 থেকে 22টা ম্যাথ আমাকে দিয়ে তারপরে জায়গায় বসবা, মানে এখানে রেখে তারপর জায়গায় বসবা। এবং আমি বলেও দিতেছি, যারা আসে নাই তাদেরকে একটু কষ্ট করে বলে দিয়েন, 20টা, এই যে যেই ম্যাথ কয়টা করছো বলো তো? 22টা ম্যাথ, 22টা ম্যাথের যে যতটা কম করবা আমি ঠিক ততটা মাইট দিব, ওকে? এতটুকু SW থাকবে। আর এই যে এই প্যাটার্নটা একটু শিখে আসবা, এই যে যেটা করাইছি, ঠিক আছে? আল্লাহ।